শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু শেখ হাসিনাকে নিয়ে আমার ফাঁসি চাই নামক একটি বই লেখেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করেন এবং রেন্টু সহ তার পরিবারকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাঠ করছি মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই নামক বইটি। আজ একাদশ পর্ব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত গেলেন ঠিকই, কিন্তু শহীদ জননী জাহানারা ইমামের লাশের ধারে কাছেও গেলেন না। শেখ হাসিনার ট্রেনে গুলি। 1994 সালের 22শে সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিমানযোগে যশোর হয়ে খুলনা এলেন এবং বিকেলে শহীদ হাদিস পার্কের জনসভায় ভাষণ দিলেন। রাতে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসিরের বড় ছেলে শেখ হেলালের বাড়িতে খেলেন এবং থাকলেন। পরদিন 23 সেপ্টেম্বর শুক্রবার সকাল 9টার সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করলেন। বেশ লম্বা ট্রেন, অনেক সাধারণ যাত্রী আছে ট্রেনে। সাধারণ যাত্রীরা জানে না বা বুঝতে পারছে না শেখ হাসিনার রেলপথে সভা করতে করতে যাওয়া এই ট্রেন কবে কখন গন্তব্যে পৌঁছাবে। ঠিক সকাল 9টায় ট্রেন ছাড়ল। প্রতিটি রেল স্টেশনে ট্রেন থামিয়ে সভা করা শুরু করল। ট্রেন থেকে নেমে জনসভা আয়োজনের নির্দিষ্ট জায়গায় যেয়ে বক্তৃতা দিয়ে আবার ট্রেনে ফিরে আসতে 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতে লাগলো। এইভাবে প্রতিটা রেল স্টেশনে গড়ে প্রায় 1 ঘন্টা সময় ব্যয় হতে থাকলো। দিন পেরিয়ে রাত হয়ে গেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে নিয়ে আসা প্রায় ডজন খানেকের বেশি সাংবাদিক এই ট্রেনে রয়েছে। ট্রেনের শেষের দিকে একটি ভিভিআইপি স্পেশাল কামরায় বা কম্পার্টমেন্টে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ওই কম্পার্টমেন্টের সামনে এবং পেছনে ঢাকা থেকে নিয়ে আসা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশের 12 জন সদস্য। তারপরেও কম্পার্টমেন্টের সাংবাদিকগণ। এরপর সবগুলো কম্পার্টমেন্ট বা বগিগুলোতে সাধারণ যাত্রী। ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী, নারী পুরুষ আর শিশুদের ত্রাহি মধুসূদন অবস্থা। 6 ঘন্টার যাত্রাপথ 24 ঘন্টাও না ফুরানোর ফলে অনেক আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেল। সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছে। তৃষ্ণার্ত ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গী ও সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেল স্টেশন থেকে অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করা হতে থাকে। সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় 20টির মতো রেল স্টেশন জনসভায় ভাষণ দেন। কোথাও কোথাও রেল স্টেশন ছাড়াই উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃতা দেন। প্রতিটি জনসভাতেই ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন। কিন্তু রাতের অন্ধকারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি। ওদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দেয়ায় সাংবাদিকদের তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে যায়নি। রাত তখন 11:17। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈশ্বরদী রেল স্টেশন পৌঁছার কিছু সময় বাকি রয়েছে। এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংঘাতিকদের এনেছি তারা কি সব ঘুমাচ্ছে? জনসভায় এত লোক হচ্ছে, আমি এত বক্তৃতা করছি, সাংঘাতিকদের নজরে পড়ছে না তো? তোমরা একটু সাংঘাতিকদের ঘুম ভাঙিয়ে আমার জনসভায় পাঠাও, যাতে পত্রপত্রিকায় ভালো নিউজ হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেতনভুক্ত ব্যাগ বহনকারী মদন মোহন দাস, যার নামে শেখ হাসিনা লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িটি রেজিস্ট্রেশন করেছেন, সেই মদন মোহন দাস বলল, ডাইকা ঘুম ভাঙার লাগবো না, পিস্তল দিয়া 2 রাউন্ড গুলি কইরা দিলে সাংঘাতিক ঘুম কই যাইব,
সব লাফাইয়া ট্রেন থাইকা নিচে পইরা যাইব। আলাদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমকে বললেন, দে 2 রাউন্ড গুলি করে। আর উপস্থিত অন্যদের বললেন, তোমরা আমাকে হত্যা করার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংঘাতিকদের মাঝে প্রচার করে দেবে। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহাউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে 3-4 রাউন্ড গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে বঙ্গবন্ধু শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশেরা 5-6 রাউন্ড গুলি করে। এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা ভয়ে ট্রেনের ভিতর গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে থামলে ঈশ্বরদী রেল স্টেশনের বাইরে জনসভার মঞ্চ থেকেও মাইকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন। পরের দিন 24শে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্রপত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সরকারি সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফর সঙ্গীরা হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয়। 50,000 টাকা অ্যাডভান্স। 2রা অক্টোবর 1994, ধরলা নদী, রংপুরের নামকরা নদী, লোকে বলে সর্বনাশা নদী, পদ্মা মেঘনার মতোই শক্তিশালী নদী, খরস্রোতা। রংপুর কুড়িগ্রাম থেকে নাগেশ্বর ফুলবাড়িয়া যেতে হলে এই ধরলা নদী পার হয়ে যেতে হবে। এই সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, শেখ হাসিনার গাড়ি চালক মোহাম্মদ জালাল সহ প্রায় 5 জন সফরসঙ্গী, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের 6 জন পুলিশ ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফেরির 2 জন চালককে বললেন, দেখো আবার ডুবে না যাই। ফেরির মাঝিদ্বয় বলল, না না, আপনি ভয় পেন না, ফেরি ছোট কাঠের হলেও শক্ত আছে, একমাত্র তলা যদি ফেটে যায় তবেই ফেরি ডুববে, নইলে ডুববে না। প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বললেন, তোমরা তো আবার তলা ফাটিয়ে রাখো নাই। ফেরির মাঝি বলল, আমরা যদি তলা ফাটাইয়া রাখি আপনারা টেরও পাবেন না, আস্তে কইরা তলার একটা কাঠ এমনভাবে ছুঁইটা রাখুম কেউ বুঝতেই পারবেন না। মাছ দরিয়ায় নিয়ে এমনভাবে ফেরির হালটা ধরুম যে লগে লগে তৈলা দিয়া গলগলাইয়া পানি উইঠা দেখতে না দেখতে ফেরি তলাইয়া যাইব, কেউ ধরতেই পারবো না কি হইল। ব্যাবা কি আপনাগো হাতে না, আমাগো হাতেও আল্লাপাক কিছু রাখছে। প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বললেন, খালেদা জিয়া এই ফেরিতে গেলে ফেরিটা তলাইয়া দিও। এরপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রসঙ্গ পাল্টিয়ে মাঝিদের সুখ দুঃখের বিষয় নিয়ে আলোচনায় গেলেন। মাঝিরা পারিবারিক সুখ দুঃখের সাথে তাদের চাকরি জীবনের অনেক দাবি দেওয়ার কথা বললেন। জননেত্রী শেখ হাসিনা বললেন, আমি ক্ষমতায় গেলে তোমাদের সব দাবি পূরণ করে দেব। ফেরিঘাটে ভিড়লে বঙ্গবন্ধু কন্যা নাগেশ্বর ও ফুলবাড়িয়ায় চলে গেলেন এবং নাগেশ্বর ও ফুলবাড়িয়ার জনসভায় বক্তৃতা শেষে পুনরায় আবার পেছন দিকে এই পথে, যে পথে তিনি গিয়েছিলেন সেই পথে আসার নির্দেশ দিলেন। কথা ছিল ময়মনসিংহের জামালপুর হয়ে ঢাকায় ফেরা। সেই হিসেবে নেত্রীর সফর সঙ্গীদের একটি টিম ইতিমধ্যে জামালপুরের দিকে অগ্রসর হয়ে গিয়েছে, কিন্তু তবুও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অজ্ঞাত কারণে সিদ্ধান্ত পাল্টিয়ে পেছনে ফেলে আসা পথে যাওয়ার নির্দেশ দিলেন। বঙ্গবন্ধু কন্যা পেছনে ফেলে আসা ধরলা নদীর পথে আবার রওনা হলেন। ধরলা নদীর ফেরিঘাটে এসে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপ থেকে নেমে দাঁড়িয়ে স্পেশাল পুলিশ সহ সকলকে ফেরি পার হয়ে ধরলা নদীর ওপারে চলে যাওয়ার নির্দেশ দিলেন এবং বললেন, আমি সবার পরে ফেরি পার হব। বঙ্গবন্ধু কন্যার নির্দেশ মতো একে একে সব গাড়ি এবং তার সঙ্গে মানুষের ফেরি করে ধরলা নদীর ওপারে চলে গেলেন।
সবশেষে ফেরিতে উঠলেন জননেত্রী শেখ হাসিনা এবং তার লাল রঙের নিশান পেট্রোল জিপ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে তার গাড়ি চালক মোহাম্মদ জালাল এবং একজন মাত্র সঙ্গী। বঙ্গবন্ধু কন্যা সহ ৩ জন মাত্র যাত্রী আর ফেরির 2 চালক বা মাঝি। ফেরি চলতে লাগলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাঝিদের বলতে লাগলেন, তোমাদের এত দুঃখ কষ্ট, অথচ জিয়াউর রহমানের বউ খালেদা জিয়া আর তার ছেলেরা এ দেশটাকে লুটে পুটে খাচ্ছে, নিজেরাই দেশের সমস্ত ধন সম্পদের মালিক হচ্ছে, তোমাদের কিছু দিচ্ছে না। এদের মেরে ফেলতে হবে, এদের বাঁচার কোনো অধিকার নেই, এরাই তোমাদের দুঃখ কষ্টে রেখেছে। এক কাজ করবা, এই নদীতেই ফেরি ডুবিয়ে বেগম খালেদা জিয়াকে পানিতে ডুবিয়ে মারবা। আমি তোমাদের 5 লাখ টাকা দিব। এই নাও 50,000 টাকা অ্যাডভান্স দিলাম। এই কথা বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ব্যাগ থেকে 500 টাকার একটা বান্ডিল বের করে ফেরির মাঝিদের দিকে বাড়িয়ে দিলেন। ফেরির মাঝিরা তো হতবাক। বঙ্গবন্ধু কন্যা বলছেন, নাও নাও, ধরো ধরো। মাঝিরা আমতা করছে, বলছে, জি, খালেদা জিয়া তো এদিক দিয়ে আসে না, আমরা এটা পারবো না। দেখেন মা, আমরা সামান্য মাঝি, আমরা এটা কি করে পারবো, আমরা এটা পারবো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তোমরাই পারবা, এই 50,000 টাকা এখন নাও, বাকি 4,50,000 টাকা কাজ শেষে। কাজ শেষ করে যখনই আসবে তখনই বাকি টাকা পেয়ে যাবে। জননেত্রীর সঙ্গে থাকা একমাত্র সাথীকে নাম ধরে ডেকে বললেন, এই, তুমি যখনই ওরা কাজ শেষ করবে তখনই ওদের টাকা পৌঁছে দেবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গী নির্বাক নিশ্চুপ। ফেরির মাঝিরা বারবার বলছে, আমরা এটা কেমনে পারমু, বেগম জিয়া তো এই হান দিয়ে আসে না, আমরা এটা পারুম না। জননেত্রী শেখ হাসিনা বলছেন, ধরো ধরো, টাকাটা আগে নাও। মাঝিরা বলছে, না আম্মা না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছেন, তোমাদের তো আর এখনই করতে বলছি না, যখন খালেদা জিয়া আসবে তখন করবা। মাঝিরা বলছে, আমরা গরিব মানুষ, টাকা পয়সা আমাদের কাছে থাকে না, খরচ হইয়া যায়, আপনার টাকা খরচ হইয়া গেলে আমরা কৈথনে পামো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এই টাকা ফেরত দিতে হবে না, খালেদা জিয়াকে পানিতে ডুবাইয়া মারতে পারলে বাকি টাকা পেয়ে যাবে। এই টাকা আপাতত বকশিস হিসেবে রাখো, কাজ শেষ করতে পারলে বাকি টাকাও পেয়ে যাবে। বলেই জননেত্রী শেখ হাসিনা 500 টাকার একটি নতুন বান্ডিল মানে 50,000 টাকা এক প্রকার জোর করে ফেরির মাঝির হাতে গুজে দিলেন। ফেরি ঘাটে ভিড়ল। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গাড়িতে উঠে বসলেন। গাড়ি চলতে শুরু করলো। বঙ্গবন্ধু কন্যাকে তার সঙ্গী জিজ্ঞেস করলো, নেত্রী, এটা আপনি কি করলেন, 50,000 টাকা পানিতে ফেললেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আরে পানিতে ফেলি নাই, ইনভেস্ট করলাম। আমি যখন এই পথ দিয়ে এসেছি, ম্যাডামও ঠিকই আমার দেখা দেখি এই পথে আসবে, তখন এই টাকা কাজে লাগবে। সঙ্গী বলল, ধুর, এই টাকা কোনো কাজে আসবে না। নেত্রী বললেন, ওই জন্যই তো 4.5 লাখ টাকার টোপ দিয়ে আসলাম, টাকায় বাঘের চোখ পাওয়া যায়। খালেদা জিয়া যদি এই পথে আসে তবে খবর আছে, এই 4.5 লাখ টাকার লোভেই মাঝিরা কাজ করে ফেলবে। 50,000 টাকা ফেরির মাঝিরা একসঙ্গে জীবনে কোনোদিন দেখেছে? শুধু টাকার লোভ সৃষ্টি করার জন্যই 50,000 টাকা ওদের দিয়ে এলাম। ফুল ছিটানো। 1994 সালের 14ই ডিসেম্বর বুধবার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। সকাল 6টায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসভবনে সকলে হাজির হলো। সকাল 7টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রওনা হবেন। 8:40 স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন। তারপর গেলেন রায়েরবাজার বধ্যভূমিতে। সেখানে পুষ্পমাল্য দেওয়ার পর শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সংগঠন প্রজন্ম 71-এর উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনা এক সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তারপর মালিবাগ রেল ক্রসিং এর ভুইয়া ক্লিনিকে তার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে নকিব আহমেদ মান্নুকে দেখে জননেত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে দুপুর নাগাদ ফিরে এলেন।
দুপুর 2:30টায় খাওয়ার টেবিলে একসঙ্গে খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আক্ষেপ করে বললেন, দেখ, আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। আমি হলাম সেই আলোচনা সভার প্রধান অতিথি। আর মাত্র কয়েকদিন পরে আমি বিরোধী দলীয় নেত্রীর পদ থেকে পদত্যাগ করব। এটাই আমার বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেষ প্রধান অতিথি থাকা। তাছাড়া আমি ভাবি প্রধানমন্ত্রী, আবার আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। সামনে রয়েছে খালেদা জিয়া হটাও আন্দোলন। এই মুহূর্তে আমার গ্ল্যামার, আমার ভাবমূর্তি বৃদ্ধি করা কত জরুরি প্রয়োজন। আজকে বিজয় দিবসের অনুষ্ঠানে আমি যাব, এরা নিশ্চয় আমার উপর ফুল ছিটানোর কোনো আয়োজন করে নাই। এমনিতে এরা মানে আওয়ামী লীগ নেতারা আনকালচার, তার উপর এরা হলো ব্যবসায়ী। এদের মন বলতে কিছুই নেই, না বললে এরা কিছুই করে না। তুমি কি পারো বিজয় দিবসের অনুষ্ঠানে গেলে আমার উপর শিশু ও মেয়েদের দিয়ে ফুল ছিটাতে? নেত্রী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উপর ফুল ছেটানো হবে। তখন বাজে 3:30, আর আধা ঘন্টা পরেই বঙ্গবন্ধু কন্যা বিজয় দিবসের মঞ্চে উঠবেন। এই সংক্ষিপ্ত সময়ে কোথায় পাবো শিশু, কোথায় পাবো মেয়েদের? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আবদার। অবশেষে তাড়াতাড়ি করে হাইকোর্ট মাজার থেকে ফুল কিনে নিজের স্ত্রী শিশু কন্যাদের দিয়ে তার ফুল ছিটানোর আবদার পূরণ করা হলো। কুকুরপালা। বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাইয়ের ছেলে, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস। এর আরও 3 চাচাতো ভাই, অর্থাৎ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের আরেক ফুফাতো ভাইয়ের 3 ছেলে। 1. নজির আহমেদ নজিব, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ এক্সিকিউটিভ। 2. নকিব আহমেদ মান্নু, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপিএস। 3. কানিজ ফাতেমা কানিজ, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশ মিশনের চিফ প্রোটোকল অফিসার। মাদারীপুরের অখ্যাত অজ পাড়াগাঁয়ে এদের বাড়ি, ভাঙ্গা টিনের ঘর। পূর্বপুরুষ ধরে এরা দরিদ্র। এদের বাবা, চাচা এবং এরা দূর দূরান্তে পরের বাড়িতে লজিং থেকে অনেক কষ্ট করে যতটুকু হোক লেখাপড়া করেছে। ঢাকায় চালচুলা বলে কিছুই নেই। যেখানে রাত সেখানেই কাজ। নিকট আত্মীয় বলতে সর্বসাকুল্যে বঙ্গবন্ধু শেখ হাসিনা, ব্যাস, আর যায় কোথায়? দলে বললে এরা এসেই উঠে পড়ল শেখ হাসিনার বাড়ি। শেখ হাসিনার বাড়িতে থাকে, শেখ হাসিনার খাওয়া খায়, শেখ হাসিনার দেয়া কাপড় পরে, শেখ হাসিনার দেয়া পয়সায় চলে, আর চায় কি? অল্প কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার বেহিসাবি পয়সার বদৌলতে এদের ডজন ডজন প্যান্ট, ডজন ডজন শার্ট, ডজন ডজন জুতা হয়ে গেল। এদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার বদৌলতে অনেক বিত্তশালীও হয়ে গেল। এদের মধ্যে বাহাউদ্দিন নাসিম মনে করত এবং চাইতো কেউ শেখ হাসিনাকে কোনো কিছু বলতে পারবে না, সে যেই হোক, হোক না সে দলীয় কেন্দ্রীয় নেতা অথবা সমাজের গণ্যমান্য কেউ কিংবা কোনো বুদ্ধিজীবী। সে যেই হোক, কেউ শেখ হাসিনাকে কোনো সংবাদ বা কোনো তথ্য কিংবা কোনো কথা বলতে পারবে না। তা সে সংবাদ বা কথা যত গুরুত্বপূর্ণই হোক না কেন, শেখ হাসিনাকে কেউ কিছু বলতে চাইলে আগে তাকে বলতে হবে। সে যদি প্রয়োজন মনে করে তাহলে শেখ হাসিনাকে বলবে, প্রয়োজন মনে না করলে বলবে না। আবার শেখ হাসিনার যদি কোনো নেতাকে বা কোনো মানুষকে কিংবা যে কাউকে কিছু বলার থাকে তাহলে তাকে বলতে হবে। বাহাউদ্দিন নাসিম যদি প্রয়োজন মনে করে তাহলে শেখ হাসিনার সেই কথাটা অন্যকে বলবে, প্রয়োজন মনে না করলে বলবে না। বাহাউদ্দিন নাসিমের এই দুঃসাহস বা স্পর্ধা হয়েছে শেখ হাসিনার কারণে। বাহাউদ্দিন নাসিমের প্রতি শেখ হাসিনার অন্য কোনো দুর্বলতা না থাকলেও 2টি দুর্বলতা ছিল। তার একটি হলো মতিঝিল আদমজী কোর্টের পূর্ব পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে শাখা রয়েছে, এই শাখায় বাহাউদ্দিন নাসিমের নামে শেখ হাসিনার কয়েক কোটি টাকা রয়েছে। উল্লেখ্য, শিল্পপতি জহির উদ্দিন হত্যার প্রধান আসামি চিটাগাংয়ের আখতারুজ্জামান বাবু এই ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক। অপর দুর্বলতাটি বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইয়ের ছেলে। এই বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে মাঝে মাঝে আক্ষেপ করে বলতো, এই বাড়িওয়ালি তো বেইমান, বেইমানি তো করবেই, ভুইলা তো যাবে, মনে তো রাখবেই না, কুত্তা পাইলা থুইয়া যামু, কুত্তা ভুলবো না।
প্রায় বাহাউদ্দিন নাসিম এসব বলতো। বলতে বলতে একদিন বাহাউদ্দিন নাসিম ঠিকই দুটি কুকুরের বাচ্চা নিয়ে এসে পালতে শুরু করলো। ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাসায় কুকুরের বাচ্চা দুটি এখন অনেক বড় হয়েছে। এখন আর ওদের কুকুরের বাচ্চা বলা যাবে না, বলতে হবে কুকুর। বাহাউদ্দিন নাসিম এই ধরনের কথা এবং কাজ করবেই না কেন? বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার বাড়িতেই থাকতো, আর ওই বাড়িতে বাহাউদ্দিন নাসিমের পিতা ভাইরা এলে আশ্চর্য চরিত্রের অধিকারী শেখ হাসিনা দারোয়ান ডেকে কুকুরের মতো দূর দূর করে তাদের তাড়িয়ে দিতেন। স্বামী স্ত্রী রাতও কাটাননি। 1994 সালের 28 ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। 29 মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি 5 নম্বর রোডে 54 নম্বর বাড়িতে উঠলেন। ধানমন্ডি 5 নম্বর রোডে 54 নম্বর বাড়িটি প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজিদ মিয়ার নামে, আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে। শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চান। তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন। অবশ্য এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটাননি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালের 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এর পরের অবস্থা জানা নেই, যদিও তবুও বোঝা যায়। পাঠক যেই দিন পড়বেন সেই দিন পর্যন্ত ধরে নিতে পারেন এই 16 থেকে 17 বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতেই কখনো থাকেননি। 1981 সালের 17ই মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজিদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজিদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজিদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরে তার পিচ্চালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর 29 মিন্টু রোডে সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজিদ মিয়ার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। 1994 সালের ডিসেম্বর মাসে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটির ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয়। তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন। এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন। শেখ হাসিনার এই দীর্ঘ 16 থেকে 17 বছরের জীবনে ডক্টর ওয়াজিদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি এই 16 থেকে 17 বছরের জীবনে শেখ হাসিনা আর ডক্টর ওয়াজিদ মিয়ার 16-17 বারও দেখা পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজিদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যটুকু শেখ হাসিনা ডক্টর ওয়াজিদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে 29 মিন্টু রোডের সরকারি বাসায় থাকতেন, তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মতোই ডক্টর ওয়াজিদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগত সকলের সাথে কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজিদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক, ভ্রুক্ষেপই করলেন না। এমনকি ডক্টর ওয়াজিদ মিয়াকে বসতে পর্যন্ত কেউ বললেন না। ডক্টর ওয়াজিদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না, বুঝল না এই ব্যক্তিটি কে। শেখ হাসিনার দেহে আঘাত। শেখ হাসিনার দেহে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এই আঘাতের ব্যথায় মাঝে মাঝে কাতরাতেন তিনি, এমনকি কেঁদে ফেলতেন। কাঁদতে কাঁদতে বলতেন,
ময়না, এই বিশেষ জায়গাটায় বেশি করে মালিশ করো। শয়তানের বাচ্চাটা আমাকে 1980 সালে এই জায়গায় মেরেছে। আজও সেই ব্যথায় আমি কাতরাই। ময়নার প্রধান কাজ ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেহ মালিশ করা। প্রায় প্রতিদিন শেখ হাসিনার দেহ মালিশ করে ঘুম থেকে তোলা এবং ঘুমানোর আগে দেহ মালিশ করে তাকে ঘুম পাড়ানোই ছিল ময়নার প্রধান কাজ। এছাড়া ভিআইপি কেউ এলে তাকে এন্টারটেইনমেন্ট বা আপ্যায়ন করা, ভিআইপি ব্যক্তির সাথে প্রাথমিক আলাপ আলোচনা করে জননেত্রী শেখ হাসিনাকে অবহিত করা, টেলিফোন ধরা ও টেলিফোনকারীকে প্রয়োজনীয় ইনফরমেশন দেয়া এবং নেত্রীকে তা ইনফর্ম করা, বঙ্গবন্ধু কন্যার যাবতীয় খাবার দাবারের ব্যবস্থা করা, তার শাড়ি পোশাক আশাক তৈরি করা এবং শেখ হাসিনাকে কাপড় চোপড় পোশাক পরিয়ে পরিপাটি করে বাইরে বিভিন্ন কর্মসূচিতে পাঠানো ছিল ময়নার দৈনন্দিন দায়িত্ব। এছাড়া বাড়তি দায়িত্ব হিসেবে ছিল নেত্রীকে বাইরের প্রকৃত খবরাখবর জানানো। এসব করা ময়নার দায়িত্ব ছিল, কিন্তু চাকরি ছিল না। এসব করার জন্য ময়নাকে বেতন করে রাখা হয়নি। উপরন্তু ময়নাই জননেত্রী শেখ হাসিনাকে টাকা পয়সা কাপড় চোপড় জিনিসপত্র যাবতীয় কিছু সাধ্যানুযায়ী দিত। ভোরে যে শেখ হাসিনাকে ঘুম থেকে তুলে নাস্তা খাইয়ে তিনি যতক্ষণ ঘরে থাকতেন ততক্ষণই ময়নাকে কাছে থাকতে হতো। কোনো কোনো দিন শেখ হাসিনার বাসা থেকে ময়নার নিজের বাসায় ফিরতে রাত 1টা-2টাও হইত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ময়নাকে ধরে কাঁদতেন আর বলতেন, জানো ময়না, শয়তানের বাচ্চা আমাকে দিনে 3বার মারত, সকালে দুপুরে আর রাতে। এই 3 বেলা শয়তানের বাচ্চা শয়তান আমাকে মারত, মেরে মেরে আমার সারা শরীর ঝাঁঝরা করে দিত। হারামের বাচ্চাটা দুপুরে এসে আমাকে মারবে, এই জন্য একবেলা কম মার খাওয়ার জন্য আমি জয় আর পুতুল 2 সন্তানকে নিয়ে দুপুরে পার্কে কাটিয়ে আসতাম। ওই ইবলিসটার মারের চোটে আমার দেহের কিছু নাই, সারা দেহে শুধু ব্যথা। বিয়ের পর থেকে শয়তানের বাচ্চা আমাকে মারা শুরু করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ময়নাকে ধরে কাঁদতেন আর বলতেন, জানো ময়না, শয়তানের বাচ্চা মানে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া। শয়তানের বাচ্চা আমাকে দিনে 3বার মারত, সকাল দুপুর আর রাতে। এই 3 বেলা শয়তানের বাচ্চা শয়তান আমাকে মারত, মেরে মেরে আমার সারা শরীর ঝাঁঝরা করে দিত। হারামির বাচ্চাটা দুপুরে এসে আমাকে মারবে, এই জন্য একবেলা কম মার খাওয়ার জন্য আমি জয় আর পুতুল 2 সন্তানকে নিয়ে দুপুরে পার্কে কাটিয়ে আসতাম। ওই ইবলিসটার মারের চোটে আমার দেহের কিছু নাই, সারা দেহে শুধু ব্যথা। বিয়ের পর থেকে শয়তানের বাচ্চা আমাকে মারা শুরু করেছে। অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্য। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারধর করতেন। এ কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখে পানি ঝরেছে। কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, এ কথা শেখ হাসিনা কখনোই বলেননি। এ এক অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নেই, এবার কি রূপ দেখাবে তুমি? শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ? শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাকে পুতুল বলে, খালা, এটা তোমার বোনের কত নম্বর রূপ? তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নাই তার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান, কোনো কথা বলেন না। শেখ হাসিনা মেয়ে পুতুলকে তার নিজের বিয়ের প্রস্তাব দিলে কোন রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যান। মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন।
এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে। পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে, ওসব শাড়ি টাড়ি আমি আনতে পারবো না। শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে, দেখো আমার সন্তান, দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমার সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনোদিন কোনো ত্রুটি চোখে পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই। তারপরও আশ্চর্যের বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্রকন্যারা কেন এরকম আচরণ করেন। রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ? রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে, মুক্তিযোদ্ধা মেরেছে, তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার? আমার আত্মীয়, এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে, দেখো নাই এই মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে। আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে তো আমি ঠেকাঠেকিতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি, আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও, তবে আমি এই বিয়ের সাথে নেই, এই বিয়েতে আমি আসবো না। আমি তোমাকে অনুরোধ করছি, ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও, আমি তোমার সাথে থাকবো, কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না। তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিলেন। সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি, পানচিনি, গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট ৩-৪-এর জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গে চলে গেলেন। তিনি কারোর সাথে কোনো কথা বললেন না, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় আয়োজন তার সিংহভাগই করতে হয়েছে আমাদের, মানে আমি ও আমার স্ত্রী মিসেস মতিউর রহমান রেন্টু ময়নাকে। এর ওপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই। ডেকোরেটরের বিল, বাবুর্চির বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে, বাহাউদ্দিন নাসিম তার সবকিছুই আমাদের কাছ থেকেই নিয়েছে। সব যান, বের হন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাভাবে ধমকের সুরে বলতে লাগলেন, সব যান, বের হন। কি পেয়েছেন? তামাশা পেয়েছেন? এখনই এ জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এ কথা শুনে উপস্থিত সকলে হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং অনেকে আগামাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন, দাওয়াত ছাড়াই অনেকে এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু তাতে ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যান। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলেই চলে গেছে, শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠানস্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে
ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না, কোনোদিন তোমাদের ভোলা যাবে না, কোনোদিন তোমাদের ভুলবো না। আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন, ও তো পেটে থেকে আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ নতুন বলছেন না, এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন।